আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজ আমি যাদেরকে নিয়ে আলোচনা করব তাদেরকে আপনারা সবাই চেনেন। হ্যাঁ, অলরেডি স্ক্রিনে দেখতেও পাচ্ছেন কাদেরকে নিয়ে কথা বলবো। যারা ভিডিও ছাড়ার সাথে সাথে হাজার হাজার ভিউয়ার্স এসে জমা হয়, যারা ওই যে হেঁটে গেলেও ভিউয়ার্স হয়, যারা রিলস ছাড়লে সাথে সাথে হাজার হাজার ভিড় করে যায়। আমি জানি না এদের মধ্যে কি আছে শিক্ষার, কি আছে জানার, কি আছে দেখার। বারবার আপনাদেরকে সতর্ক করার পরও কেন আপনারা তাদেরকে দেখেন, এটাই আমার মাথায় আসে না। আসলে কি আমরা বোকা, নাকি যেসব ভিউয়ার্সরা তাদেরকে দেখছে তারা বোকা, নাকি আমরা তাদের নিয়ে সমালোচনা করে তাদেরকে হাইলাইটসটা বেশি করে ফেলছি? কোনো কিছুই মাথায় আসছে না। ভাবতে অবাক লাগে যে এরা এতটা নোংরা, এদের এতটা পুরো ভিডিও দেখে আপনি যদি সচেতন হন তাহলে দেখবেন, হ্যাঁ, চোখের তৃষা মেটানোর জন্য, আগ্রহ দেখানোর জন্য হলেও আপনি কিন্তু ওদেরকে দেখে ওদের ইনকামের রাস্তা করে দিচ্ছেন, ওদের আরও মিথ্যাচার করার জায়গা করে দিচ্ছেন। যারা নিয়মিত ওদের ভিডিও দেখেন, ওদের ভিউয়ার্স, তাদেরকে বলছি, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখে ফেলেছেন আপনাদের জনপ্রিয় দুলাভাই বাপ্পির কথা। বাপ্পির কথার মধ্যে কিন্তু স্পষ্ট ভেসে উঠেছে যে মিমের শাশুড়ি সব কিছু ভুলে, সব কিছু মন থেকে মুছে ফেলে সে তার বংশধরকে দেখতে ছুটে এসেছিল। ছোট ছেলের বউয়ের বিপদে সে এসছিল, কিন্তু তাকে শেষ পর্যন্ত বিদায় নিতে হলো চোখের জলে। কিন্তু কেন, সে কথা কিন্তু আমরা এখনো অস্পষ্ট। সবাই এটা অ্যাভয়েড করে গিয়েছে, ধামাচাপা দিয়েছে, কিন্তু কিন্তু শাহিনের একটা ভিডিওতে কিন্তু উঠে এসেছিল, সেই শাহিনের ভিডিও পর্যন্ত ডিলিট করে ফেলেছে কিছুক্ষণের মধ্যে। বাট সাবিনার ভিডিওতে আমরা দেখেছি যে নাতি খুব সুন্দর হতে কান্না করছে। এখানেই হলো গলদ। লিখতে পারতো নাতিকে রেখে যেতে কষ্ট হচ্ছে বাবুর মার, তাই কান্না করছে, তাও আমরা মেনে নিতাম। আর শাহিনের ভিডিও, সেটা তো একেবারে চাক্ষুষ প্রমাণ, যারা দেখেছেন তারা জানেন। ওখানে শাহিন কিন্তু মুখ ফুটে বলেই ফেলে যায়, চাচিকে তোরা কি বলেছিস, এত কেন চাপ দিচ্ছে, কি এমন বলেছে যে চাচি কান্নাকাটি শুরু করেছে, এই দেখেন চাচি কান্না করছে তোদের, এরকম একটা কথা। ওর কথা তো খুব অস্পষ্ট, আর সব কথাতেও বলতেও দেয়নি, ভিডিও করতে দেয়নি। তো যতটুকু আর কি ভেসে উঠছে ততটুকুই আপনাদের সামনে বললাম। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু সেই কথাটা আরো স্পষ্ট হয়ে উঠলো আপনাদের বাপ্পির কথায়, আপনাদের দোলাভাই তিশার হাজবেন্ড। তো তার কথায় কিন্তু ভেসে উঠেছে যে চরম অপমানিত হয়ে এই বাবুর মা হাসপাতাল ত্যাগ করেছে। হাসপাতাল ত্যাগ করার সময় তার চোখের পানি কারণটাই ছিল অপমানজনিত। কারণ তিশার হাজবেন্ড বাপ্পি, ওই মাইকা পাবনার মেন্টাল, সে বলেছে যে আপনারা সম্পর্ক, মিম এবং মিমের শ্বশুর বাড়ির সবাইকে বলছি যে আপনারা ঝামেলা মিটিয়ে নেন, যা হবার হয়ে গিয়েছে, দুই পক্ষই সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মিলেমিশে যান, সেটা আমি উভয়কে বলছি। আর চাচিকেও বলছি যে চাচি, আপনিও সব ভুলে টুলে যান, আপনার বউকে আপনি সব কিছু ভুলে বউয়ের কাছে আসেন, সে তো সব কিছু ভুলেই এসেছিল, তোমার এত কথা বলার দরকারটা কি? তুমি যদি ভালো দুলাভাই হতে, তুমি যদি তোমার বইয়ের চামচাগিরি, শালির চামচাগিরি না করতে, সরাসরি বলতে, এটা মিম, তুমি তোমার শাশুড়িকে এমনিতেই তুমি যে ভিডিওটা ওই মুহূর্তে করেছো, অর্থাৎ ডেলিভারিতে যাওয়ার আগ মুহূর্তে করেছো, এটা করা মোটেও উচিত হয়নি। ওই মুহূর্তে তোমার মন নিষ্পাপ করে সবার কাছে মাপ চেয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তুমি সেটা করনি। তুমি গিবত গিয়ে তারপরে তুমি ভিতরে ঢুকেছো। এমনি কি তুমি ভিডিওতে ইঙ্গিতও দিয়েছো শারমিন যেন তোমার কাছে না আসে, শারমিনকে তুমি চরম ঘেন্না করো, তারপরেও তারা যদি আসে তুমি তাদেরকে ওভারকাম করবে, তুমি মাপ চাইবে না, দরকার হলে তারা এসে মাপ চাইবে, যেটা তিশা বলেছে, তুমিও সাই দিয়েছো। এই কথাগুলো তোমার বলা উচিত হয়নি। তোমার উচিত তোমার শাশুড়িকে এখন মাপ চাওয়া, সবকিছু ভুলে গিয়ে তোমার শাশুড়ির হাত ধরে তুমি নতুন বেবিকে নিয়ে সামনে এগিয়ে যাও, নতুন বংশধর, তাকে দাদির আদর থেকে বঞ্চিত করো না, কাকার ভালোবাসা, পুপুর ভালোবাসা পেতে দাও, সবাই হাত ধরে এগিয়ে চলো, সবকিছু মিটমাট করে তোমরা পুনরায় নতুন করে শুরু করো নতুন বেবিকে নিয়ে। কিন্তু বাপ্পি কি করেছে? বাপ্পি সেখানে বলেছে যে মিমের শ্বশুর তো নেই, শাশুড়ি, ননদ এবং ভাসুর, এদেরকে এসে মাপ চাইতে বসছে, এদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে এবং মিমের কাছে এসে সবকিছু ভুলে মিমের কাছে আসতে বলেছে। কেন মিম আসতে পারে না? হ্যাঁ, এই মুহূর্তে মিমের যাওয়া সম্ভব না, মিম ফোন করতে পারে না, ফোনটা সে অন ক্যামেরাতে বসে করবে যে মা আমাকে মাফ করে দাও, কিংবা চাচি আমাকে মাফ করে দাও,
যা ভুল হওয়ার হয়েছে, আমি কিছু মনে রাখিনি, আপনার নাতিকে দেখতে আসছেন, ইত্যাদি ইত্যাদি অন ক্যামেরাতে বলুক। যেমন অন ক্যামেরাতে গিবাদ খেয়েছে, তেমনি অন ক্যামেরাতেই সমস্যার সমাধান করে দিই। দর্শকরাও ভালো বলবে, দর্শকরা ভালো কিছু শিখবে, দর্শকরা উৎসাহিত হবে। এরকম কারোর মধ্যে যদি কোনো গ্যাঞ্জাম থাকে, কিন্তু তোমরা যেটা করছো আরো আল বাদিয়ে দিচ্ছ, দর্শকদের খারাপ পথে নিয়ে যাচ্ছ। এখন কথা হলো যে এই যে মিম, সে কিন্তু আজ বলেছে যে হাসপাতালের ডেলিভারি জার্নিটা সে নাকি বলবে পরবর্তীতে। ওদের ইংলিশের তো কোনো মানে বাধা ছড়া নেই। আর সে কথা একটু পরে বলছি। উপরে যে স্ক্রিনে ছবিগুলো ভেসে উঠছে, কাইন্ডলি একটু ফলো করেন। আজ দেখলাম যে খুব এই যে তুই তুই করে বাবুকে বলা হচ্ছে অল টাইম মিম, তুই 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 ছাড়া ভাষা নেই। যে বিয়ে হওয়ার আগে বাবুকে আপনি আপনি বলতো, বিয়ে হওয়ার পর তুমি তুমির জায়গায় তুই 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 তুই। এমন নয় যে বিয়ে হওয়ার আগে ভাই বোন তুই তুই কথা চালিত হচ্ছে, সেটাই রেওয়াজ চলে আসছে কিংবা অভ্যাস থেকে গিয়েছে। বাট বিয়ে হওয়ার পর তুই ছাড়া কোনো কথাই মিমকে শোনা যাচ্ছে না। আর এবার সে বিয়ে হওয়ার আগে আপনি আপনি বলতো। তো আসলে এই ধরনের একটা হাজবেন্ডকে, এরকম ক্যাবলাকান্ত মানে পার্সলেস, ব্যক্তিত্বহীন, কর্মহীন, সব কিছুই মানে কিছুই নেই, এরকম একটা ছেলেকে তুই ছাড়া কি বলবে? ওটা তো একটা জাস্ট সাপোর্ট। আর ওই সাপোর্ট দিতে যে কোনো রকম ওই যে ফসল হয়ে গিয়েছে নিচতলা, সেই নিচতলা ফসলটা এখন বয়ে বেড়াচ্ছে। আর এই জন্যই কিন্তু এই যে বাবুর ঘরে একটা নাদুস নদুস বাচ্চা বাবু দিতে পেরেছে বিধায় সবার মুখেই একটা কথা, বাচ্চা খুব সুন্দর হয়েছে, 4 কেজি ওজন হয়েছে। বাচ্চা 4 কেজি ওজন হয়েছে, ওর গায়ে পানি আছে, দুদিন পর ওর গায়ে ওরকম মোটো সুটো থাকবে না, তো আর অপুষ্টি হয়নি। মাশাআল্লাহ, বিভিন্ন বাড়ি যে খেয়ে বেরিয়েছে। ও একটা পোক্ত মা, আগে একটা বাচ্চা দান করেছে, মানে পৃথিবীতে এনেছে, ও জানে কিভাবে সুস্থ বাচ্চা দিতে হয়, ভালো মন্দ খেয়েছে, তাই ওর বাচ্চা ওরকম হয়েছে। ও সেই পোলাও, বিরিয়ানি, চাইনিজ এই খাবারগুলা কিন্তু পেটে আসার পর যতদূর পারে অ্যাভয়েড করেছে, বারবার বলেছে আমি ঘরের খাবার খাই, তো যার জন্য ওর বাচ্চা পুষ্টি হয়েছে। বিশেষ করে তিশাকে বলবো, তোমার নাতি অপুষ্টিতে ভুগছে, কারণ তোমার মেয়ে সে তার শাশুড়িকে দিয়ে এক ধাপ খেত, আরেক ধাপ সে চাইনিজ খেত। এই যে রাত হলে সে বাইরের খাবার, ফাস্টফুড, চাইনিজ আইটেম এনে দরজা লাগিয়ে লাগিয়ে খেত আর বলতো যে খাও খাও বাচ্চা, আর ফলমালিন কতগুলো ফল এনে গিলতো। তো কথা হচ্ছে যে তার কোনো মানে ফলগুলা যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় ভিনেগার, লবণ ইত্যাদি দিয়ে, এর কোনো বালাই থাকতো না। ঘরে এনে কখন ঢুকাবে, কখন নিজে নিজে মানে ওটা খাবে, সেই ধান্দা। যে ফলগুলা নিয়মিত যে চর্চা করা উচিত, ফরমালিন মুক্ত করে যতটা করা যায় ততটা খাওয়া উচিত, সেভাবে তো খাইনি। আর চাইনিজের খাবার, ওর মধ্যে হরেক রকম, বিশেষ করে কিছু কিছু মশলা ওখানে থাকে, আমি নাম উল্লেখ করবো না। তো তাও আপনাদের জন্য বলি যে ওখানে কিন্তু টেস্টিং সল্ট দেওয়া হয়, যেটা কিন্তু টেস্টিং সল্টটা কিন্তু বাচ্চা পেটে আসলে যতদূর পারে অ্যাভয়েড করা উচিত। সেই সাথে কিন্তু আমাদের সয়া সস, এরকম অনেক রকম সস আছে যেগুলো আমাদের বাচ্চা পেটে থাকতে একেবারে যতটা মানে না পারা যায় ততটা মুখেই দেওয়া উচিত নয়। তাই তোমার নাতি অপুষ্টি হয়েছে, তোমার নাতি ওরকম মানে মনে হচ্ছে যেন 1.5 কেজি ওজনও নাকি হয়নি, এরকম একটা কথা শুনলাম। তো যাই হোক, এই জন্যই তোমার বাচ্চার ওই অবস্থা তোমার নাতির। কারণ এপাশে তো দেখেছি যে যথেষ্ট পরিমাণ গিলেছে তোমার মেয়ে তানজিলা, এবং মোটো টোটো হয়ে গিয়েছে একটা, মানে কি বলবো, মানে মনেই হচ্ছে যে এই মিম আর তানজিলা একই বয়সী, চেহারা, কাটিং কুটিং আমি দিয়েছি, আপনারা দেখেন। এটা বোঝার জন্যই আমি প্রথমেই ছবিটা দিয়েছি। তো এই হলো অবস্থা। তো এখানে বারবার বাচ্চাকে এত বেশি, বাচ্চা সুন্দর হয়েছে, 4 কেজি ওজন হয়েছে, এমনভাবে বলছে যে পৃথিবীতে প্রথম 4 কেজি, প্রথম সুন্দর বাচ্চা শুধু মিমেরই হয়েছে। যাই হোক, বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, বাচ্চা নিয়ে কোনো কথা হবে না, বাচ্চার ওজন আলহামদুলিল্লাহ। তো এরা যেভাবে বলছে, এদের না বলে বদনজর, তো এভাবে বলে বদনজর তো লাগতেই পারে বাচ্চার। তো বন্ধুরা, এই 3 দিনের মধ্যে নাকি বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যায়নি, কোনো শিশু বিশেষজ্ঞ দেখায়নি। তাহলে বোঝেন, যেখানে নিয়ম হলো তোমার যদি সামর্থ্য থাকে, হ্যাঁ সামর্থ্য না থাকলে আলাদা কথা, তারপরেও সরকারি হাসপাতাল হলে শিশু বিশেষজ্ঞর কাজ কিংবা শিশু বিশেষজ্ঞকে দেখিয়ে কোথায় কোনো সমস্যা আছে কিনা এগুলা অবশ্যই দেখানো উচিত। সেখানে তুমি, তোমার যদি টাকা থাকে, তুমি বাইরে শিশু বিশেষজ্ঞের কাছে কেন বাচ্চাকে 3 দিনের মধ্যে নিয়ে যাওনি? বাচ্চা যখন রাতে চিৎকার করছিল তখন বাধ্য হয়ে বাচ্চাকে নিয়ে গিয়েছে, তারপরেও বলে বাচ্চারা এরকম কান্নাকাটি করে, আমরা জানি। বাচ্চারা, তোমরা তো ডাক্তার, তোমরা তো পৃথিবীর সব বিশেষজ্ঞ, তোমরা জানো না এমন কোনো কথা আছে? তোমরা হলো কোহিনূর বেগমের সন্তান, মানে কোহিনূর বেগমের 5টা সন্তান আসলেই একটা চিড়িয়া। কোহিনূর বেগম এমন ভাব করে থাকে, সে কিছু বোঝে না, সে কিছু জানে না, মুখের ভাব সেরকম করে থাকে। কিন্তু মহিলাকে যদি একবার কথা বলতে দেওয়া হয়, মহিলার কথার স্পিডে, একবার তো দেখেছি ওই যে মরিয়মের জাতগোষ্ঠী ধুয়ে দিল, মুখের ভাষা তো আমরা জানি, কি ভাষাই না ছাড়লো। সেই সাথে
শাহিনের ভিডিওতেই আমরা দেখেছি কোহিনূর বেগমের মুখ ঝামটা, মুখের ভাষা, গালিগালাজ, অকথ্য ভাষা। এই মহিলা যে গ্রাম্য থার্ড ক্লাসের একটা বাজে মহিলা, চরিত্রহীন মহিলা, তার গর্ভে আর কি করে এই মানে আমরা আশা করব ভালো কিছুর। তো চিজবাড়ি হে মাস্তে মাস্ত করে ছেড়ে দিয়েছে এই কোহিনূর বেগম কতগুলা। তো কোহিনূর বেগমকে আসলে অনেকে অনেকভাবে বলেন যে খুব ভালো এটা ওটা। তো সেই ভিডিওটা দেখলেই আপনারা বুঝবেন যে কোহিনূর বেগমকে যদি ফলো দেওয়া হয় কথা বলার, তার ফলো মানে আপনারা বুঝে যাবেন তার মুখের ভাষা কত। সে মেয়েদের চাপে ভয়ে এবং ছেলেদের অনলাইনে আসবে এই জন্য সে মুখটা ওরকম করে থাকে, কিন্তু অফ ক্যামেরাতে মেয়েদের যত রকম ইন্ধন দেওয়া, যত রকম গালিগালাজ শেখানো, যত রকম যা কিছু করার সব কিছু মানে গুরু হলো এই কোহিনূর বেগম। প্রিয় ভিউয়ার্স, এই যে বাবুর মা এত অপমান অপদস্থ হয়ে ওই হাসপাতাল থেকে বের হলো, তার কিছু ইঙ্গিত কিন্তু আমরা আজ বেলালের ভিডিওতে দেখতে পেয়েছি। বেলাল যদিও মুখে বলেছে যে সামনের শুক্রবার আমরা মিমের বাসায় যেতে পারি, আকিকা হবে, বাবু যেতে বলেছে, মিম যেতে বলেছে। যদিও ভিডিওতে আজকে বলেছে যে সামনের শুক্রবার মিমের মেয়ের আকিকা হবে, অনুষ্ঠান হবে, কারণ ভিডিও করতে হবে না। এই যে বেলাল যেটার তো দরকার ভিউয়ার্স, টাকা, ডলার, জমি কিনেছে, কখন কি হয়ে যায় তার শরীরে যত টাকা ইনকাম করতে পারে, হোক সেটা বউকে গিবতকে, মাকে বেচে, ভাইকে বেচে, মিমকে বেচে, টাকার জন্য তো সবই করতে পারে, সেটা তো মিম বলেই দিয়েছে। তো মিম যে বলেছিল যে টাকার জন্য সবই করতে পারে, তো আসলে কাকে ইঙ্গিত করেছে, সেটা কি বেলালকে করেছে নাকি বেলালের মাকে করেছে, বোনকে করেছে জানি না, তবে বোনকে মাকে করলে তো খারাপ ইঙ্গিত করেছে যে টাকার জন্য ওরা সব কিছু করতে পারে, মানে যেখানে সেখানে শুতেও পারে, সেরকম ইঙ্গিত করেছে। আর বেলালকে করলে বলেছে মানে বোঝায় যে বেলাল টাকার জন্য চুরি, চিন্তায়, রাজানি সব ধরনের কাজই করতে পারে, মানুষকে ব্ল্যাকমেইলও করতে পারে। তো যাই হোক, বেলাল কিন্তু এই যে তার বইয়ের বোনের শালি আর কি, বেলালের শালি, তার নাকি বাচ্চা হবে। তো তার মা নাকি বলেছিল যে তার মা যেখানে কর্মরত আছে ওখানে নিয়ে আসতে, ওখানে ফ্রি করে দিবে, তার মা তাকে সব ধরনের হেল্প করবে। তো তারা যায়নি, তাই বিভিন্নভাবে হুমকি দিল, বিভিন্ন রকম কথা বলল। তো আসলে এই কথাগুলা কি আদৌ শুধু শালিকে উদ্দেশ্য করে বলেছে নাকি মিমকে উদ্দেশ্য করে বলেছে যে তারা যদি এখানে আসতো তাহলে তার মা এই খরচটা তার মা মানে বিনা পয়সায় করিয়ে দিতে পারতো, চিকিৎসা ভালোভাবে করিয়ে দিতে পারতো। তাহলে এরকম কিছু ইঙ্গিত কি করলো বেলাল? হয়তো বা করতেও পারে। আর শারমিনের সেদিনের যে কথার প্রেক্ষিতে তার মাকে যে ধোলাই করা হয়েছে, তার মা যে কাঁদতে কাঁদতে ওখান থেকে বের হয়ে এসছে, কথাটা কিন্তু একেবারে সত্য নয়। কারণ শারমিন ভিডিও যখন দিয়েছে তখন বাজে 11:30। হ্যাঁ, রাত 11:30টার দিকে কিছু কম বেশ হতে পারে, তাও কিন্তু খুব বেশি না, কারণ আমি ডিউটিরত অবস্থায় ছিলাম, তো আমি জানি যে 11:30টার 5-10 মিনিট আগ পিস এরকম। যাই হোক, তো তখন কিন্তু শারমিন ভিডিওটা দিয়েছে। আর এই যে সাবিনা যখন বলছিল যে আমার চাচি তার কি নাতিকে দেখে কান্না করে দিয়েছে, কিংবা নাতিকে সুন্দর নাতি দেখে কান্না করে দিয়েছে, এটা কিন্তু, এবং শাহিনের ভিডিও তার আগেই ছেড়ে দিয়েছে। তাহলে এই যে সাবিনার ওই ভিডিও ছেড়েছিল খুব সম্ভবত 9টার দিকে। তো যাই হোক, তো যতটা মনে পড়ছে যে 9টার দিকে, এবং শাহিনের ভিডিও ছেড়েছিল 7টার দিকে, বাট 9:30 10টার দিকে যে দেখি যে তখন ডিলিট করা হয়েছে। আমি যখন ডিনার করব ভাবছিলাম একটু দেখি, তখন যে দেখি যে ওটা ডাউনলোড করতে পারিনি, ডিলিট করে দিয়েছে। তো আর এই যে শারমিন, সে কিন্তু বলেছে 11:30টার দিকে। তো তাহলে কি করে শারমিনের কথা ধরে তার মাকে এ ধরনের কথা শোনাবে? একদম না। ওই হাসপাতালে এমন কিছু গল্প এই মিম বলবে যেটার দোষারোপ তার হয়তো বা তার শাশুড়ির উপর দিবে। এই জন্য বলছে যে আমার যে কষ্ট হয়েছে আমার ফিরে আসার কথা নয়, আমার সিজার করতে অনেক কষ্ট হয়েছে, মরার ঘর থেকে ফিরেও তো এসেছি। তাই যদি হতো তোমার বোনেরাও ওরকম খিলখিল করে ভিডিও দিত না, কেউ তো কোনো কাজ করেনি, কোনো টেনশন করেনি। হ্যাঁ, সাবিনার একটা ভিডিওতে সাবিনা বেশ কাহিল হয়ে দাঁড়িয়ে দেওয়ালের সাথে দাঁড়িয়েছিল যে তার বোন বের হবে, কিন্তু এই যে তিশা কিংবা অন্যরা হাসি খেলায় ওই হাসপাতালটা মাতিয়ে রেখেছিল। তো আমি বলবো যে যারা বলছেন কিংবা যারা বুঝতেছেন যে শারমিনের ওই ভিডিও দেওয়ার পর তার মাকে অপমান করা হয়েছে, সম্পূর্ণ ভুল ধারণা। শারমিন প্রায় ওদের ভিডিও ছাড়ার কারোর ভিডিও ছাড়ার 3-4 ঘন্টা পর, অর্থাৎ শাইনের ভিডিও ছাড়ার 4 ঘন্টা পর এবং সামিনা ভিডিও ছাড়ার 2.5 ঘন্টা পর এই যে এই শারমিনের ভিডিও আসছে, অতএব অপমানটা কিন্তু তার আগে করা হয়েছে। তাই নিশ্চিত থাকুন যে শারমিনের কথার আগেই কিন্তু তার মা অপমানিত হয়েছে। আর এই অপমানিত হয়েছে হয়তো বা কোনো ডাক্তার, কোনো নার্সের সঙ্গে তার মার মানে মতের মিল হয়নি, তখন কিছু হটকারিতা কথাবার্তা হয়েছে, হয়তো বা বাবুর মা জাহিরাতে ঝাড়তে গিয়েছিল। আমার কথা হচ্ছে যে বউ তোমাকে দাম দেয় না, যে
ছেলে তোমাকে দাম দেয় না, ওখানে কতগুলা রাক্ষসী দাঁড়িয়ে আছে, হা হা হি হি করছে। তুমিও জানো, কিংবা তুমি তো বোঝোই তোমার কোনো মূল্য নেই, তাহলে তুমি ওখানে কেন আগ বাড়িয়ে মূল্যায়ন করতে গিয়েছো? আমি এটা শারমিনের মাকে বলছি যে আপনার উচিত হয়নি আগ বাড়িয়ে ওদের সঙ্গে আপনার চিকিৎসার কিংবা আপনার অভিজ্ঞতা শেয়ার করার। আপনার উচিত ছিল চুপচাপ, ওই সবাই দেখছে আপনিও দেখতেন, সবাই হাহাহিহি করছে আপনিও ওদের সঙ্গে হাহাহিহি করতেন, তারপরে আস্তে চলে আসতেন। এখন ওই যে আপনার ক্যানোলা ফোটাতে যে শিরা পাচ্ছিল না, যেহেতু মোটু মিমের শিরা ডিপে আছে, কারোর শিরা ডিপে চলে যায়, কারোরটা আবার ভেসে ওঠে। তো স্বাস্থ্য ভালো যারা, তাদের সাধারণত ডিপে চলে যায়। তো ডিপে চলে গিয়েছে, সেখানে ক্যানোলা ফোটাতে সমস্যা হচ্ছিল। তো তখন হটকারিতা কোনো কথাবার্তা কিংবা ওষুধপত্র নিয়ে যতটুকু মনে হয়েছে একটু হতেই পারে। তো এটা নিয়ে গ্যাঞ্জাম হওয়াতে হয়তোবা সেই সোর্সে তিশা মিম এমন কিছু কথাবার্তা বলেছে যেটা ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না কারোর, শো করা সম্ভব হচ্ছে না কারোর, যার জন্য কাঁদতে কাঁদতে তার মা বেরিয়ে গিয়েছে। আর এই যে শারমিনের দোষ দেওয়াটা সম্পূর্ণ ভুল এখানে। তো বন্ধুরা, আরেকটি কথা বলতে চাই যে এই যে সিজারের এই ছোট্ট বাচ্চা নিয়ে আমি বুঝি না এরা আসলে কোন মফস্বল এতটা, যেহেতু ওখানে সিসি ক্যামেরা আছে, দেখলাম লিফটের ব্যবস্থা আছে, দারোয়ানও নিশ্চয়ই আছে ওখানে। তো লিফটের মধ্যে কি করে একদিনের বাচ্চা ওঠানামা করতে দিল, এটাই আমার মাথায় আসছে না। যে বাচ্চা লিফটের একদিনের বাচ্চা, নবজাতক বাচ্চা, এটা কিন্তু কখনো অ্যালাউ নয় লিফটে। তারপর ডেলিভারি যারা রুগী থাকে, এমার্জেন্সি অনেক সময় ওঠানামা করে, কিন্তু সাধারণত তাদেরও বাচ্চা পেটে থাকতে তাদেরও কিন্তু লিফটে অ্যালাউ অনেক সময় করা হয় না, অনেক জায়গায় কিন্তু করে না। আর ছোট বাচ্চা নবজাতক তাদের কোথাও অ্যালাউ করে না। তো এটা কি ক্লিনিক যে এরকম বাচ্চা আপ ডাউন করছে, লিফটে উঠছে, সেগুলা তারা অ্যালাউ করছে? মানে বোধগম্য হলো না। আর এটা আবার ভিডিও করে, আসলে এরা তো জানেই না, হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন, আর সেখানে এরকম অশিক্ষিত মূর্খ ইউটিউবার এরা কি করে জানবে? এরা তো আরো লিফট দেখাতে পারলে বাঁচে, যার এই লিফটে উঠেছি, লিফট করা মানে হাসপাতালে উঠেছি, ক্লিনিকে উঠেছি, আমরা দামি একটা ক্লিনিকে এসেছি, এটা দেখানোর জন্য তারা সবসময় ক্যামেরা অন থাকে। আর তিশা তিশা কেন আসছে বুঝতে পারছেন? তিশাকে দেখেছেন একটা থালাবাটি ধুতে, দেখেছেন ওর বোনকে কোথাও একটু হেল্প করতে কোনো কাজে? শুধু আছে ভিডিও নেবে, খাবে, কোথায় কি রান্না হলো, তার বাচ্চা এখনো বেস্ট মানে বুকের দুধ পান করে, অত বড় ধুমসি 7 বছরের মেয়ে, সে কিনা এখনো বোঝা বিছানায় ইস্যু করে, আবার মায়ের দুধ খায়, সেটা আবার গল্প দেয়, তার মুখ থেকে আবার হাদিসের কথা বলে, সে আবার বড় বড় কথা বলে। আপনারা হাদিসের কি জানেন? আমি অবাক হয়ে যাই, ভিউয়ার্সদের এইভাবে সে কথা বলে, আমি অবাক হয়ে যাই আপনাদের জ্ঞান কাণ্ড দেখে। ধর্ম সম্বন্ধে আপনারা কিচ্ছু জানেন না। উনি আমার ধর্ম রে, ওই যে লাইভ করে ফেসবুকে দেখলাম, বাংলাও ভালোভাবে পড়তে জানে না। একটা ওই যে 8 না 9-এ পড়ে একটা ছেলে নিয়ে বসে, সেও পারে না। আর ইংলিশ কিছু নাম আসলে তো পড়তেই পারে না, তখন বলে যে কি নাম বলে দাও, কি নাম বলে দাও, এরকম করে। তো সেই মহিলার মুখে আবার হাদিসের বাণী, সেই মহিলা এখনো বাচ্চাকে সেটাং কয়েকটা দিয়ে বাচ্চার দুধ ছাড়িয়ে দেবে, সেখানে বাচ্চা নিয়ে এসে পড়ে থাকে। তো কিসের জন্য মহিলা আসছে ভিডিও কামাতে, আসছে ডলার কামাতে। অলরেডি মানে দিনে 3টা-4টা করে ভিডিও মারছে, আর ভিউয়ার্সরা পাগলের মতো হুমড়ি খেয়ে পড়ছে তাদের ভিডিও দেখার জন্য। এই যে সাবিনা বন্য হাতি, সেই বন্য হাতি কেন নাম দিয়েছে জানেন? ও যেখানে যায় মোটামুটি আশেপাশের বন জঙ্গল সব টস করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে চলে আসে। সেই বন্য হাতির দেখলাম যে 100 সাবস্ক্রাইব হয়ে গিয়েছে। মানে এই যে প্রতিদিন ভিডিও ছাড়ছে বনে, সব দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। কি করে? ওই যে স্যুপ রান্না করলো, স্যুপের কোনো জাত হয়েছে? স্যুপের কোনো মানে যে আইটেম, স্যুপ যেভাবে তৈরি করে একটা রোগীর জন্য, সেটার কোনো ধারের পাশে গিয়েছে ওটা? আপনারা কি করেন? এদের এই পোলট্রি মুরগি খেয়ে খেয়ে বাচ্চা হয় এক একজন, ওই যে পোলট্রি মুরগির মতোই বাচ্চা হয়েছে। সারা বছর পোলট্রি মুরগি খেয়েছে, বাচ্চাটা ওই পোলট্রি মুরগির মতো ফোলা হয়েছে, সবাই তাই দেখে বাহ বাহ বলছে। তো সারা বছরের খাদ্য তো দেখলামই, পোলট্রি মুরগি আর পাঙ্গাস মাছ, তার মধ্যে যে বাচ্চাটা সুস্থ সবল হয়েছে আলহামদুলিল্লাহ, আবারও শুক্রিয়া করলাম। তো কেউ কিন্তু বাচ্চা ফেস এখনো দেখায়নি, তবে যতটুকু দেখেছি বাচ্চা ফর্সা হয়েছে, এটাও সবাই মানে চোখ লাগাচ্ছে যে কাইল্লা বাবু এবং মিমের পেটে এরকম একটা ফর্সা মেয়ে হলো, সবার চোখ মানে দাঁড়িয়ে গিয়েছে। তো আসলে জেনেটিক এমন একটা জিনিস, বাচ্চা সাধারণত 14 জেনারেশনে যে কারোর রং পেতে পারে, যে কারোর চেহারা পেতে পারে। তো এটা নিয়ে আমরা নাইবা কথা বলি, তবে ওরা তো মূর্খ, ওরা
এটা নিয়ে খুব রঙ্গতামাশা করবে, এটা নিয়ে যে খুব মানে অন ক্যামেরা অফ ক্যামেরা দুটোতেই কথা বলছে, বোঝা যাচ্ছে যে বিশেষ করে তানজিলার বাচ্চা কালো হওয়াতে, তানজিলার বাচ্চার অপুষ্টিতে ভোগাতে এটা খুব মানে মনে মনে খুব কষ্ট পাচ্ছে তিশা। তো তিশা কষ্ট পেলেও কিন্তু বাপ্পি কষ্ট পাচ্ছে না, বাপ্পি হ্যাপি খুশি। বাপ্পি খুব রিসেন্টলি চলে আসবে, কারণ বাপ্পির মন তো এখানেই পড়ে আছে, শুধু সুযোগ খুঁজছে কবে যাব। 14 তারিখে নাকি তার ছেলের পরীক্ষা ছিল, তো 14 তারিখ পার হলেই হয়তো বা 15 তারিখেই পাড়ি দিবে, হয়তো বা 14 তারিখেও পাড়ি দিতে পারে, যেহেতু তাদের একটা মানে 3 নম্বর হাতের গাড়ি আছে, বর্তমানে 4 নম্বরের হাতে গাড়িটা চলছে। তো সেই লক্ষ্যচক্কর গাড়িটা যেহেতু আছে, তার একটা ভাব আছে না, যখন তখন তারা চলে যেতে পারে, মন খারাপ হলেই তারা বের হতে পারে, এরকম একটা ভাব তো দেখাতেই হবে। আর মিমের বাসার ওই যে সেই বড়লোকি বুয়া অর্থাৎ আপা, যে আর কি আমাদের তিশার মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছে, দেখলাম তার কাছে লেকচার দিচ্ছে। সে বলছে যে আপনি ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার বাইরে আর এক রকম। তখন তিশা বলছে হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার সামনে আমি তাই বলি যে আমার সামনে কেউ এসে থাকো, তাহলে বুঝতে পারবা তোমাদের মন মানসিকতা। আসলে মহিলা মুখের কথা কেড়ে নিয়ে কিন্তু এটা তিশা বলেছে যে আমার সঙ্গে এসে থাকো, বাট ওই মহিলা তো এমনও হতে পারতো যে অন্য কিছু বলছে। কারণ আমরা তো দেখি যে তিশা কেমন, তিশা হলো সেই মহিলা যার মধ্যে নিঃস্বার্থ ছাড়া কিছু নেই, পুরোপুরি স্বার্থবাদী একটা মহিলা। শুধুমাত্র বোনরা তাকে ভালোবাসে, তাকে সাপোর্ট দেয় এই জন্য যে তার উসিলায় তার বোনেরা একটা ভালো জীবনযাপন করছে। তারা এই যে ইউটিউবে আজকে তারা লাখ লাখ টাকা ইনকাম করছে, এর একমাত্র রাস্তা হলো দেখিয়েছে এই তিশার এই কৃতজ্ঞতা তারা কোনো কিছু দিয়েই শোধ করতে পারবে না। কারণ জন্ম দিয়েছে কোহিনূর বেগম, কিন্তু জন্মের ইউটিউবের জন্মদাত্রী হলো এই তিশা, তাই তিশাকে মায়ের সাথে সমতুল্য করে। তাদের দ্বিতীয়বার জন্ম হয়েছে এই ইউটিউবে, আর ইউটিউবের এই জন্মদাতা হলো তিশা, আমরা সবাই জানি। এই জন্য তিশাকে সবাই হুজুর হুজুর করে। তো এই মহিলা হয়তো বা ওর ভিতর অন্য কোনো কিছু ছিল, সেটা বলতে চেয়েছে, কিন্তু কথা সেটা না। কে এই মহিলা, কেন সে সবাই যেখানে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করছে, তারও নিশ্চয়ই অনেকদিন বিদেশে থাকার পর তারও একটা পরিবার আছে, তাকে কাছে পেতে চায়, কিন্তু সবাইকে ছেড়ে সে কেন এই অচেনা অজানা ইউটিউবের ভক্ত হয়ে এই যে চামচাগিরি করতে এসছে এদেরকে? কারণটা কি, কি কারণ হতে পারে? নিশ্চয়ই এর মধ্যে আলাদা কোনো কিছু লুকায়িত আছে। এই মহিলার কি এমন সমাজ থেকে কিংবা গ্রাম থেকে তাকে একঘরে করে দিয়েছে? এখনো তো গ্রামে এই প্রচলনটা আছে যে বের করে দেয় কাউকে নষ্টামি করলে, কোনো খারাপ কাজ করলে। যাই হোক, মহিলা মোটামুটি সমাজ থেকে বিযুক্ত, হয়তো বা আইনের চোখে ওইভাবে কেউ জানে না। তো যাই হোক, আমি মহিলার ছবিটা স্পষ্টভাবে দিলাম। কেউ সবার কাছে অনুরোধ থাকলো যে মহিলার গ্রামের নামটা কি, কোন গ্রামে থাকে, কোথায় থাকে, এটুকু কেউ জানলে প্লিজ আমাকে একটা কমেন্টস করবেন যে মহিলা কোথায় থাকে, কোন গ্রামে সে তার মানে বসবাস। সে তো এখানে এসছে বোধহয় কিছুদিন হলো। তো আসলে এই মহিলাটা কে? এটা একটা রহস্যজনক মহিলা। এই চরিত্র, এই মহিলার মধ্যে যে চরিত্র, এটা কিন্তু সাধারণত দেখা যায় না। অদ্ভুত একটা চরিত্রের মহিলা সে। তো আমার খুব জানতে আগ্রহ হচ্ছে, এই জন্য আমি আপনাদের কাছ থেকে শুধু জানতে চাই তাই গ্রামের নামটা, বাকিটা আমি ব্যবস্থা করে নিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।